দর্শকবৃন্দ, আমি জ্যোতিষ শেখর শ্রী অভিজিৎ। আজকে আলোচনা করব কালসর্প যোগ নিয়ে। দর্শকবৃন্দ, আপনাদের জানা দরকার কালসর্প যোগ কাকে বলে। জ্যোতিষশাস্ত্রে রাহু কেতু একদিকে সমস্ত গ্রহ আর ডান দিকে পরপর যদি 5টা ঘর খালি থাকে কোনো জাতক জাতিকার জন্মছকে, তাহলে আমরা বলতে পারি যে ওই জাতক জাতিকার ছকে কালসর্প যোগ হয়েছে। অর্থাৎ রাহু কেতুর এক পাশে সমস্ত গ্রহ থাকবে আর অন্য যে কোনো এক পাশে, সে ডান দিক হোক আর বাঁ দিক হোক, পরপর 5টা ঘর খালি থাকতে হবে। তখনই ওই জাতক জাতিকার ছকে কালসর্প যোগ গঠন হবে। দর্শকবৃন্দ, আপনাদের বলে রাখি, কালসর্প যোগ হচ্ছে ভয়ানক অশুভ যোগ। এই যোগ জাতক বা জাতিকার পূর্বজন্মের জঘন্য অপরাধের ফলস্বরূপ ইহজন্মে ভোগ হয়ে থাকে। শুধুই কি কালসর্প যোগ ভয়ানক হয়ে থাকে? না দর্শক বন্ধু, কালসর্প যোগ থাকলেই যে সবসময় অশুভ হবে তা কিন্তু নয়। রাহু কেতুর ডান দিকে অর্থাৎ রাহুর সম্মুখে যদি সমস্ত গ্রহ অবস্থান করে আর রাহুর বাঁ দিকে যদি পরপর 5টা ঘর খালি থাকে, সেক্ষেত্রে তাকে সম্মুখস্থ কালসর্প যোগ বলা হয়। অর্থাৎ রাহুর দৃষ্টি ডান দিকে হয়, অন্যান্য গ্রহের দৃষ্টি যেমন বাঁ দিকে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, রাহুর দৃষ্টি কিন্তু ঘড়ির কাঁটার দিকেই হয়ে থাকে, অর্থাৎ ডান দিকে হয়ে থাকে, ডান দিক থেকে কাউন্ট হয়। সেক্ষেত্রে ওই জাতক জাতিকার যদি ডান দিকে সমস্ত গ্রহ থাকে রাহুর ডান দিকে আর বাঁ দিকে পরপর 5টা ঘর খালি থাকে, সেক্ষেত্রে ওই জাতক জাতিকার ছকে সম্মুখস্থ কালসর্প যোগ আছে আমরা বলতে পারি। এই সম্মুখস্থ কালসর্প যোগই জাতক জাতিকার ভয়ানক কালসর্প যোগ আখ্যা দেওয়া হয়। অর্থাৎ কালসর্প যোগের যে নেগেটিভ গুণ আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করব, সেই নেগেটিভ গুণ সম্পূর্ণরূপে জাতক জাতিকা ভোগ হয়ে থাকে। এছাড়াও রাহুর বাঁ দিকে অর্থাৎ বাঁ দিকে যদি সমস্ত গ্রহ হয়ে থাকে, ডান দিকে পরপর 5টা ঘর খালি হয়ে থাকে, সেক্ষেত্রে কালসর্প যোগটা উদরগ্রস্ত কালসর্প যোগ বলা হয়ে থাকে। দর্শকবৃন্দ, এই উদরগ্রস্ত যদি কালসর্প যোগ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কালসর্পের অশুভ প্রভাব অনেকটাই প্রশমিত হয়ে যায়। এবার আমাদের জানা দরকার কালসর্প যোগ মূলত কত প্রকারের হয়ে থাকে। দর্শকবৃন্দ, কালসর্প যোগ মূলত 12 প্রকারের হয়ে থাকে। এই 12 প্রকারের মধ্যে প্রথম কালসর্প যোগ লগ্নে রাহু থাকলে হয়। লগ্নে রাহু ও সপ্তমে কেতু আর ডান দিক অথবা বাঁ দিকে পরপর যদি 5টা ঘর খালি থাকে, সেসব জাতক জাতিকার ছকে আমরা অনন্ত কালসর্প যোগ আছে বলতে পারি। এই অনন্ত কালসর্প যোগ মূলত জাতকের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের যদি মহামৃত্যুঞ্জয় কোনো ওই অনন্ত কালসর্প যোগের জাতক জাতিকারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহাদেবের যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে প্রতিদিন 108 বার অথবা 28 বার, সেক্ষেত্রে এই কালসর্প যোগের অশুভ প্রভাব থেকে জাতক জাতিকা অনেক অংশেই রক্ষা পায়। দ্বিতীয় প্রকারের কালসর্প যোগ হচ্ছে কুলিক কালসর্প যোগ। কুলিক কালসর্প যোগ দ্বিতীয় রাহু ও অষ্টমে কেতু যদি অবস্থান করে কোনো জাতক জাতিকার ছকে, সেই সব জাতক জাতিকার ছককে কুলিক কালসর্প যোগ আছে আমরা বলতে পারি। এই কুলিক কালসর্প যোগ দ্বিতীয় ভাবকে কেন্দ্র করেই মূলত অশুভ প্রভাব দিয়ে থাকে। দ্বিতীয় ভাব থেকে আমাদের ধন, বাক্য, অর্থ, সম্পত্তি এইসব বিচার করা হয়ে থাকে।
কালসর্পযোগে জাতক জাতিরা মূলত ধন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অশুভ প্রভাব পেয়ে থাকে। পরের কালসর্পযোগ হচ্ছে বাসুকি কালসর্পযোগ, অর্থাৎ থার্ড হাউসে রাহু ও নবম স্থানে যদি কেতু অবস্থান করে কোনো জাতক জাতিকার ছকে, আর রাহুর ডান দিকে অথবা বাঁ দিকে পরপর 5টা ঘর খালি থাকে, সেক্ষেত্রে ওই জাতক জাতিকা ওই বাসুকি কালসর্পযোগে জন্ম আমরা বলে থাকি। এই বাসুকি কালসর্পযোগে মূলত জাতক জাতিকা প্রচুর মাত্রায় চঞ্চল হয়ে থাকে, প্রতিবেশী শত্রুতা করে, আর মানসিক চঞ্চলতা প্রচুর পরিমাণে হয়ে থাকে, পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। এছাড়া যোগাযোগের ক্ষেত্রেও ভাগ্যহানি হয়ে থাকে, অর্থাৎ যোগাযোগ সহজে হতে চায় না। চতুর্থ কালসর্পযোগ হচ্ছে শঙ্খপাল কালসর্পযোগ। শঙ্খপাল কালসর্পযোগ চতুর্থে রাহু ও দশমে কেতু যদি অবস্থান হয় জাতক জাতিকার ছকে, সেক্ষেত্রে সেই জাতক জাতিকার ছককে শঙ্খপাল কালসর্পযোগ আছে আমরা বলতে পারি। এই শঙ্খপাল কালসর্পযোগ মূলত জাতক জাতিকার গৃহ সুখ শান্তির বিঘ্নিত করে যায়। চতুর্থ ঘর থেকে আমরা মাতা, গৃহ, বাড়ি, বন্ধু এগুলো বিচার করে থাকি। সেক্ষেত্রে চতুর্থ কালসর্পযোগী যদি অর্থাৎ শঙ্খপাল কালসর্পযোগ যদি হয়ে থাকে জাতক জাতিকার ছকে, সেক্ষেত্রে এই সংক্রান্ত ব্যাপারে সমস্যা দেখা যায়। অর্থাৎ জাতকের কোনো যদি গৃহ হয়ে থাকে, গৃহ অশান্তি লেগে থাকে, কোনো কেউ যদি নতুন বাড়ি করতে যায় সেক্ষেত্রে বাড়ি হতে চাইবে না, বাড়ি সংক্রান্ত ব্যাপারে তাদের অশান্তি, বাড়ি সংক্রান্ত ব্যাপারে হতে গিয়ে বাধা, বন্ধু ভাগ্য তাদের একদমই ভালো হয় না, মায়ের সঙ্গে তাদের ঝামেলা অশান্তি লেগে থাকে, অথবা মায়ের শরীর স্বাস্থ্য অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে। পঞ্চম প্রকারের কালসর্পযোগ পদম কালসর্পযোগ বলা হয়। পঞ্চমে রাহু ও একাদশে যদি কেতুর অবস্থান হয়, এছাড়াও রাহুর ডান দিকে অথবা বাঁ দিকে সমস্ত যদি গ্রহ, একদিকে সমস্ত গ্রহ, অন্যদিকে পরপর 5টা ঘর খালি থাকে, সেক্ষেত্রে আমরা পদম কালসর্পযোগ আছে ওই জাতক জাতিকার ছককে বলে থাকি। পদম কালসর্পযোগ মূলত পঞ্চম ভাবকে কেন্দ্র করে অশুভ প্রভাব দিয়ে থাকে। পঞ্চম ভাব থেকে আমরা সাধারণত সন্তান ও বিদ্যাভাব বিচার করে থাকি। এছাড়া প্রতিষ্ঠা ভাবও বলা হয়ে থাকে। এই পঞ্চম ভাবকে কেন্দ্র করে অর্থাৎ সন্তান, ভাগ্য আর এডুকেশন লাইফকে কেন্দ্র করে অশুভ প্রভাব দিয়ে থাকে। কোনো জাতক জাতিকার যদি পদম কালসর্পযোগ হয়ে থাকে, ওই জাতক জাতিকা সন্তানকে নিয়ে সমস্যা দেখা দেবে, অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে সন্তান হতে সমস্যা, বা সন্তান হলেও সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবেই। এছাড়াও বিদ্যায় উপযুক্ত রেজাল্ট লাভে বাধা, বিদ্যার ক্ষেত্রে উপযুক্ত রেজাল্ট লাভ কখনোই হবে না। পরের কালসর্পযোগকে আমরা মহাপদম কালসর্পযোগ বলে থাকি। মহাপদম কালসর্পযোগ হচ্ছে কোনো জাতক জাতিকার ছকে যদি ষষ্ঠে রাহু ও দ্বাদশে কেতুর অবস্থান হয়ে থাকে, সেই সব জাতক জাতিকার ছককে আমরা মহাপদম কালসর্পযোগ আছে বলে থাকি। এই মহাপদম কালসর্পযোগ মূলত ষষ্ঠ ভাবকে কেন্দ্র করেই অশুভ প্রভাব দিয়ে থাকে। ষষ্ঠ ভাব থেকে আমরা রিপুদোষ বিচার করে থাকি। রিপুদোষ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, অহংকার, এইসব ভাবগুলো থেকে বিচার করা হয়। এই সংক্রান্ত বিষয়ে জাতক জাতিকা অশুভ ফল পেয়ে থাকে। মহাপদম কালসর্পযোগে জাতক জাতিকার জন্ম হলে প্রবল শত্রুতা হয়ে থাকে, চিরশত্রুতার সম্মুখীন হতে হয়। এছাড়াও দীর্ঘমেয়াদী রোগ ভোগের ব্যাপার জাতক জাতিকার লক্ষ্য করা যায়। সপ্তম প্রকারের কালসর্পযোগকে আমরা তক্ষক কালসর্পযোগ বলে থাকি। অর্থাৎ যেসব জাতিকার ছকে সপ্তমে রাহু ও লগ্নে কেতুর অবস্থান করে,
আর ডান দিক, রাহু কেতুর ডান দিকে অথবা বাঁ দিকে পরপর 5টা ঘর খালি, আর একদিকে সমস্ত গ্রহ অবস্থান করে। সেই সব জাতক জাতিকার ছককে আমরা তক্ষক কালসর্পযোগ আছে বলে থাকি। তক্ষক কালসর্পযোগ কোনো যদি জাতক জাতিকার ছকে অবস্থান করে, সেক্ষেত্রে ওই জাতক জাতিকার বিবাহ বিষয়কে কেন্দ্র করে অশুভ ফল দিয়ে থাকে। অর্থাৎ বিবাহ যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে বিবাহ হতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। বিবাহ সম্বন্ধ এলে কেটে যাবে, কোনো সপ্তম ঘর থেকে আমরা বিবাহিত জীবনও বিচার করা হয়ে থাকে। জাতক হলে ওয়াইফের, আর জাতিকা হলে হাজবেন্ড বিচার করা হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তম ভাবে যদি তক্ষক কালসর্পযোগ কারোর হয়ে থাকে, সেই জাতক জাতিকার বিবাহর হাজবেন্ড, জাতক হলে ওয়াইফ, আর জাতিকা হলে হাজবেন্ডের শারীরিক সমস্যা লেগে থাকে। এছাড়াও বিবাহিত জীবনে ঝুটঝামেলা, অশান্তি, গৃহসুখ শান্তি ওয়াইফের বা হাজবেন্ডের সঙ্গে হতেই থাকে, অর্থাৎ বিবাহিত জীবনে সুখ শান্তি নষ্ট করে। পরের কালসর্পযোগ করলে আমরা কালকটক কালসর্পযোগ বলে থাকি। অর্থাৎ যেসব জাতক জাতিকার ছকে অষ্টমে রাহু ও দ্বিতীয় কেতুর অবস্থান হয়ে থাকে, সেই সব জাতক জাতিকার ছককে আমরা কালকটক কালসর্পযোগ আছে বলে থাকি। দর্শক বৃন্দ, এই কালকটক কালসর্পযোগ কিন্তু ভয়ানক কালসর্পযোগ, অর্থাৎ ভয়ানক অশুভ রেজাল্ট দিয়ে থাকে। এই কালসর্পযোগ হলে জাতক জাতিকা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এই অ্যাক্সিডেন্ট বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই সব অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখা যায় জাতক জাতিকার কোনো অঙ্গহানিও হতে পারে। নবম প্রকারের কালসর্পযোগকে আমরা শঙ্খচূড় কালসর্পযোগ বলে থাকি। শঙ্খচূড় কালসর্পযোগ হচ্ছে নবমে রাহু ও তৃতীয় যদি কেতুর অবস্থান হয়, আর ডান দিক অথবা বাঁ দিকে পরপর 5টা ঘর খালি, আর যে কোনো একদিকে পরপর 5টা গ্রহ অবস্থান করে, সেসব জাতক জাতিকার ছককে আমরা শঙ্খচূড় কালসর্পযোগ আছে বলে থাকি। দর্শকবৃন্দ, এই শঙ্খচূড় কালসর্পযোগে জন্ম হলে সেই জাতক জাতিকার ভাগ্য কোনো মতেই শুভ হয় না, অর্থাৎ ভাগ্য তাদের হানি হবেই। জীবনের যে কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের ভাগ্যহানি হতে থাকে। সে বিদ্যাভাব হোক, বা বিবাহিত জীবন হোক, বা কর্মক্ষেত্র হোক, যে কোনো ক্ষেত্রে ভাগ্যের প্রয়োজন, সেখানেই তারা ভাগ্যর বিড়ম্বনার সৃষ্টি হবেই, তারা পাবেই, ভাগ্যের হানি তাদের হবেই জীবনে। পরের কালসর্পযোগকে আমরা ঘাতক কালসর্পযোগ বলে থাকি। এই ঘাতক কালসর্পযোগ হচ্ছে কোনো জাতক জাতিকার ছকে যদি দশমে রাহু ও চতুর্থে কেতুর অবস্থান হয়ে থাকে, এছাড়াও রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহ আর একদিকে পরপর 5টা ঘর খালি থাকে, সেসব জাতক জাতিকা ঘাতক কালসর্পযোগে জন্মেছে আমরা বলে থাকি। এই ঘাতক কালসর্পযোগে জন্মানো জাতক জাতিকার মূলত কর্ম বিষয়কে কেন্দ্র করে নেগেটিভ ফল হয়ে থাকে। অর্থাৎ কর্ম হতে প্রবলেম হওয়া, একাধিক কর্ম ঘন ঘন পরিবর্তন হওয়া, মনোমতো কর্ম পেতে প্রবলেম হওয়া, কর্ম পেলেও কলিগদের সঙ্গে মনোমালিন্য হওয়া, এছাড়াও বসের মন পেতেও প্রবলেম হয়ে থাকে। অর্থাৎ কর্মে যথা উপযুক্ত সম্মান লাভ হয় না। এই কালসর্পযোগে এই কর্ম সংক্রান্ত নেগেটিভ প্রভাব দিয়ে থাকে। পরের কালসর্পযোগকে আমরা বিষধর কালসর্পযোগ বলে থাকি। বিষধর কালসর্পযোগ যেসব জাতক জাতিকার ছকে একাদশে রাহু ও পঞ্চমে কেতুর অবস্থান হয়ে থাকে, সেসব জাতক জাতিকার ছককে বিষধর কালসর্পযোগে জন্ম হয়েছে আমরা বলে থাকি। দর্শকবৃন্দ, এই বিষধর কালসর্পযোগ হলে সেই সব জাতক জাতিকার কিন্তু কোনো মতেই মনের ইচ্ছা পূরণ হবে না। অর্থাৎ কোনো জাতক জাতিকা যদি মনে করে আমি জীবনে এই হতে চাইব, বা আমি বাড়ি করব, বা আমি গাড়ি করতে চাইব, কখনোই তার পূরণ হবে না।
অর্থাৎ মনের আকাঙ্ক্ষা পূরণে তাদের বাধা হবেই। পরের কালসর্পযোগ হচ্ছে শেষনাগ কালসর্পযোগ, অর্থাৎ লাস্ট কালসর্পযোগ 12 প্রকারের। যেসব জাতক জাতিকার ছকে দ্বাদশে রাহু ও ষষ্ঠে কেতুর অবস্থান হয়ে থাকে, সেসব জাতক জাতিকার ছককে আমরা শেষনাগ কালসর্পযোগ বলে থাকি। এই শেষনাগ কালসর্পযোগে জাতকের বা জাতিকার প্রবল ব্যয় হতে থাকে। জীবনে যা কিছুই অর্জন করুন না কেন, জীবনের শেষে দেখা যায় তারা কিছুই সঞ্চয় করতে পারেনি। অর্থাৎ প্রবল ব্যয়যোগ এসব জাতক জাতিকার জীবনে হয়ে থাকবেই। সে যতই রোজগার করুন না কেন, তাদের প্রচুর ব্যয়যোগের পরিমাণ এতই হয়ে থাকে, এরা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারে। দর্শক বন্ধু, এই মূলত 12 প্রকারের কালসর্পযোগ হয়ে থাকে। দর্শক বন্ধু, আপনাদের জানা দরকার শুধুই কি এই 12 প্রকারের কালসর্পযোগ হয়ে থাকে? না দর্শক বন্ধু, শুধুই 12 প্রকারের কালসর্পযোগ হয় না। কিছু ক্ষেত্রে আরও কালসর্পযোগ দেখা যায়। এগুলোকে ভঙ্গ কালসর্পযোগ বলে। এই ভঙ্গ কালসর্পযোগ হচ্ছে রাহু কেতুর একপাশে সমস্ত গ্রহ ও যে কোনো একদিকে একটা গ্রহ বা লগ্ন যদি অবস্থান হয়ে থাকে, সেসব জাতক জাতিকার ছককে আমরা ভঙ্গ কালসর্পযোগ আছে বলতে পারি। এই ভঙ্গ কালসর্পযোগ মূলত 8 প্রকারের হয়ে থাকে। অর্থাৎ রাহু কেতুর এক পাশে যদি লগ্ন হয়ে থাকে আর অন্যদিকে যদি 5টা ঘর পরপর এই অন্যান্য গ্রহ থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকার লগ্ন ভঙ্গ কালসর্পযোগ আছে আমরা বলে থাকি। এইভাবেই যদি রবি একদিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা রবি ভঙ্গ কালসর্পযোগ। যদি চন্দ্র একদিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা চন্দ্রভঙ্গ কালসর্পযোগ। যদি মঙ্গল একদিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ। ও যদি বুধ একদিকে চলে যায় আর পরপর 5টা একদিকে সমস্ত গ্রহ থাকে, সেক্ষেত্রে বুধ ভঙ্গ কালসর্পযোগ। এইভাবেই বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ, শুক্র ভঙ্গ কালসর্পযোগ ও শনি ভঙ্গ কালসর্পযোগ হয়ে থাকে। অর্থাৎ মূলত 12 প্রকারের কালসর্পযোগ হয়ে থাকে আর 8ম প্রকারের ভঙ্গ কালসর্পযোগ হয়ে থাকে। মূলত এই 20 প্রকারের কালসর্পযোগ আমরা পেয়ে থাকি। দর্শকবৃন্দ, পরের ভিডিওয়ে আমি আলোচনা করব এই 20 প্রকারের কালসর্পযোগ অশুভ প্রভাব থেকে বাঁচতে জাতক জাতিকার কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। দর্শকবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আলোচনা করব। আর আপনাদের যদি এই প্রোগ্রামটা ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।